হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা নিউটনের গতিসূত্রের চ্যাপ্টারের সেকেন্ড পার্ট নিউটনের দ্বিতীয় গতিসূত্র নিয়ে আলোচনা করব। কি আছে নিউটনের দ্বিতীয় গতিসূত্রে? দেখো, প্রথম গতিসূত্রে আমরা কি পেয়েছি? অ্যাকচুয়ালি প্রথম গতিসূত্রে আমরা পেয়েছি যে বাইরে থেকে বল প্রযুক্ত না হলে কি হয়, স্থির বস্তু স্থির থাকে আর গতিশীল বস্তু সমবেগে সরলরেখায় গতিশীল থাকে। তার মানে মাইন্ড ইট যে সেখানে কিন্তু বলা আছে বল প্রযুক্ত না হলে কী হয়। এবার আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্রে পাবো বল প্রযুক্ত হলে কী হয়। তার মানে প্রথম গতিসূত্র বলহীন এবং দ্বিতীয় গতিসূত্র বলযুক্ত, অর্থাৎ বল দিলে পরে কি এফেক্ট হয় বস্তুতে, সেটাই হচ্ছে আমার নিউটনের দ্বিতীয় গতিসূত্র। তা প্রথম গতিসূত্রের সাথে পার্থক্য হিসেবে যদি আমরা লিখি তাহলে ফার্স্ট লতে কি হচ্ছে, বল প্রযুক্ত বল কত? শূন্য। বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হয় না। আর এখানে বাইরে থেকে প্রযুক্ত বল উপস্থিত, মানে বাইরে থেকে বল থাকে। এই হচ্ছে প্রথম গতিসূত্রের সাথে এর পার্থক্য। কি বলেছে বিবৃতিতে? বলেছে, এটা তোমরা ছোটোবেলা থেকে পড়ে এসছো, কি কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তনও সেই দিকে হয়। তাহলে এই ভরবেগ বলে একটা রাশির গল্প চলে এসছে। তা ভরবেগ বলার আগে এই যে ভর এবং বেগ দুটোর উপরে এই বস্তুটা যে নির্ভর করে সেটা একটা এক্সাম্পলের মাধ্যমে আমি দেখাই। আচ্ছা দেখো, এক্সাম্পল আমি এইভাবে করছি, এক্সাম্পল 1 আর এক্সাম্পল 2 করে। তুমি এক্সাম্পল 1 করি। এক্সাম্পল 1-এ কী করেছি আমরা, একটা ছোট পাথর আর একটা বড় পাথর, দুটোকেই সেম উচ্চতা থেকে নিচে ছেড়েছি। ধরে নাও উচ্চতাটা হলো ক্যাপিটাল এইচ। তা কোনো বস্তু ক্যাপিটাল এইচ উচ্চতা যদি অবাধে নিচে নামে তাহলে ও স্থির অবস্থা থেকে ছাড়া হয়েছে, তাহলে তার যে গতিবেগ হবে সেটা কত হবে? v = √2gh। কারণ আমরা জানি সেখানে আমরা উলম্ব গতির সমীকরণ থেকে করেছি যে সেটা শুধুমাত্র উচ্চতার উপর নির্ভর করে না এর ভর বেশি না এর ভর বেশি। কিন্তু ভেবে দেখো, যদি আমরা দুটোই ক্যাচ ধরি তাহলে যে বড় বলটা আছে যেটার তুলনায় ভারী বল সেটা কিন্তু আমার হাতে বেশি লাগবে। অর্থাৎ সেই বলকে আমি থামাচ্ছি, সেই বলকে আমি একটা গতিবেগ যখন আমার হাতে এসে পৌঁছচ্ছে তখন তার গতিবেগ √2gh। এবার আমি তাকে থামিয়ে দিলাম, তার মানে আমি একটা বল প্রযুক্ত করলাম। এবং অবশ্যই সেই বলটা আমাকে কোথায় বেশি, যেটা ভারী তার ক্ষেত্রে বলটা আমার বেশি প্রযুক্ত হয়েছে, তাই আমি হাতে বেশি ব্যথা পেয়েছি। তাহলে এখানে বুঝতেই পারছি এখানকার বলের থেকে এখানকার বলটা অনেক বেশি। ঠিক আছে, যেহেতু এখানে ভারী বেশি, তাহলে কিসের উপর নির্ভর করছে? বলটা নির্ভর করছে কোন বস্তু ভারী তার উপর। ওকে, এক্সাম্পল 2, খেলাধুলা হচ্ছে। আচ্ছা, তুমি এক বন্ধু, এখানে আরেক বন্ধু একটা বল ছুড়ল তোমার দিকে, সেই সাইজেরই আরেক বন্ধু আরেকটা বল তোমার দিকে ছুড়ল, একদম সেম সাইজ, কিন্তু ও তোমার দিকে যত জোরে ছুড়ল ও তার চেয়ে অনেক বেশি গতিবেগে ছুড়ল। আমি বড় ভি আর ছোট ভি দিয়ে বড় ছোট বোঝাচ্ছি। তার স্বাভাবিকভাবে তুমি দুটোতেই ক্যাচ ধরছো এবং এতটুকু শিওর যে তুমি এই যে ছোট বলটা যতখানি তোমার হাতে আঘাত লাগবে, মানে এই একই বল যে তোমাকে আস্তে ছুঁড়েছে সে যতখানি আঘাত লাগবে, যে জুড়ে ছুঁড়েছে তার ক্ষেত্রে আঘাত অনেক বেশি লাগবে। তাহলে এই ক্ষেত্রে দেখো দুটোরই ভর সেম, কিন্তু এখানে বল কার উপর নির্ভর করছে? বল নির্ভর করছে কার গতিবেগ বেশি তার উপর। তাহলে এক কথায় আমরা বলতে পারছি এই যে কোনো বস্তুর যে প্রযুক্ত বল, আমি এই যে একটা বল প্রযুক্ত করছি, সেটা দুটো জিনিসের উপরেই কিন্তু ডিপেন্ড করছে, ভরের উপরও নির্ভর করছে, বেগের উপর নির্ভর করছে। এখানে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে ভরের উপর নির্ভর দেখালাম, আর একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বেগের উপর নির্ভর দেখালাম। ক্লিয়ার? তখন বিজ্ঞানীরা বের করলেন, নিউটন বললেন যে এই প্রযুক্ত বল, ঠিক আছে, ভর বেগের পরিবর্তন করে, শুধু ভরের পরিবর্তন না বা শুধু বেগের পরিবর্তন না, ভর এবং বেগের গুণফলের পরিবর্তন করে।
এবং এই ভরবেগের পরিবর্তনটা কার উপর নির্ভর করে? প্রযুক্ত বলের উপর। এটাই হয়ে গেল নিউটনের দ্বিতীয় গতিসূত্র। তাই ভরবেগ রাশিটার প্রয়োজন হলো। ভরবেগ রাশিটাকে ভর আর বেগের সমন্বয়ে বস্তুর মধ্যে যে গতি সঞ্চার হয়, যে রাশি দ্বারা সেটাকে প্রকাশ করা হয়, তাকেই বলা হয় ভরবেগ। স্বাভাবিকভাবেই তাদের সিজিএস একক কী হবে? গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, এবং এসআই একক হবে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। মাত্রা কত দাঁড়াবে? এম ভর এবং এল টি টু দি পাওয়ার -1 বেগের মাত্রা। বুঝতে পেরেছি? বেশ, এবার এর বিবৃতি, এই যে বিবৃতিটা বললাম, সেই বিবৃতি যদি আমরা একটা রাশিমালা বের করতে চাই, প্রকাশ করতে চাই, তাহলে কেমন হবে? তাই এখানে আমরা ধরে নিয়েছি যে ভরবেগ, সাধারণত আমরা ভরবেগকে পি দ্বারা প্রকাশ করি। তো বুঝেই গেছি, উদাহরণ এটার এখানে রাখার কোনো প্রয়োজন নেই। তাহলে ভরবেগ আমরা বলি পি ইজ ইকুয়াল টু, ভর হচ্ছে এম এবং বেগ হচ্ছে ভি। ঠিক আছে? তাহলে ভরবেগের ক্ষেত্রে কি হবে? আমরা যদি বলি নতুন ভর, কথার কথা, যে পরিবর্তিত ভর সেটা হচ্ছে এম প্লাস ডেল্টা এম। ওর ভর বেড়ে ডেল্টা এম হয়েছে এবং বেগ বেড়ে ডেল্টা ভি হয়েছে। তার ফলে তার ভরবেগ বেড়ে পি প্লাস ডেল্টা পি হয়েছে। তাহলে এখানে ভরবেগের পরিবর্তন কত? পরিবর্তন চূড়ান্ত ভরবেগ থেকে প্রাথমিক ভরবেগ বাদ দেব, ডেল্টা পি সমান সমান, এদিক থেকে আমরা পুরোটা যদি করি তাহলে কি দাঁড়ায়? এম ভি প্লাস এম ডেল্টা ভি প্লাস ভি ডেল্টা এম প্লাস ডেল্টা এম। মাত্রাটা তো হয়ে গেছে, মাত্রাটা আমি মুছে দিচ্ছি। ডেল্টা এম ডেল্টা ভি মাইনাস পিটা বাদ দিয়েছি, পি প্লাস ডেল্টা পি থেকে এটা বাদ দিয়েছি, এম ভি। কী দাঁড়ালো তাহলে? ডেল্টা পির ভ্যালু দাঁড়ালো এম ডেল্টা ভি প্লাস ভি ডেল্টা এম প্লাস ডেল্টা এম ডেল্টা ভি। যদি এই পরিবর্তনটা, ভরের পরিবর্তন এবং বেগের পরিবর্তন, ঠিক আছে, সেটা যদি খুব বেশি না হয়, ঠিক আছে, একই সাথে যদি দুটোর পরিবর্তন হয় এবং সেটা যদি খুব বেশি না হয়, তাহলে এই রাশিটাকে আমরা উপেক্ষা করতে পারি, ঠিক আছে, নেগলেক্ট করতে পারি। যদি আবার মানটা বেশ বড় হয়, তখন কিন্তু আবার এটাকে উপেক্ষা করা চলে না, তখন কিন্তু এই মানটাকে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি, যদি ডেল্টা এম ও ডেল্টা ভি খুব ক্ষুদ্র হয়, খুব ক্ষুদ্র হওয়ায় উপেক্ষিত, এটাকে আমরা নেগলেক্ট করে দিয়েছি। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে ভরবেগ। তাহলে এখন কি বলেছে? কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাই যদি লিখি তাহলে প্রযুক্ত বলের সমানুপাতিক, তাহলে এফ প্রযুক্ত বল সমানুপাতিক ভরবেগের পরিবর্তন ডেল্টা পি। এবং ধরলাম এই যে কাণ্ডটা হয়েছে, একটা বল প্রযুক্ত হয়েছে, তাই তো, সেটা ডেল্টা টি সময় ধরে বলটা প্রযুক্ত হয়েছে। ডেল্টা টি সময় ধরে এফ বল প্রযুক্ত হয়েছে ধরে নিয়েছি। তাহলে কি দাঁড়ায়? ডেল্টা পি বাই ডেল্টা টি, কারণ ভরবেগের পরিবর্তনের হার বলেছে, কারণ এখানে সময়টাও একটা ফ্যাক্টর। যত বেশি কম সময়ে করতে চাই তত বেশি বল আমাকে প্রয়োগ করতে হবে। যেমন স্বাভাবিকভাবে সাইকেল, যত তাড়াতাড়ি থামতে চাইবো তত বেশি ব্রেক ধরতে হবে, যত দেরিতে থামবো তত কম ব্রেক ধরবো। ঠিক আছে, বেশ। তাহলে এই ক্ষেত্রে এফ ইজ ইকুয়াল টু, আমরা কি লিখব? একটা কনস্ট্যান্ট ইন্টু ডেল্টা পি ডেল্টা টি। এই যে সমানুপাতিক ধ্রুবক, এর মান আসে 1, তাহলে দাঁড়ায় এফ ইজ ইকুয়াল টু কে, সরি কে তো থাকছে না, ডেল্টা পি ডেল্টা টি। ক্লিয়ার? যদি এই যে বলটা আছে, সেই বলটা যদি কনস্ট্যান্ট সবসময়, যে একই প্রকৃতির বল, একই রকম বল, সেরকম যদি না হয়, যদি বলটা পরিবর্তন হতে থাকে,
এরকম যদি হয়, যদি কন্টিনিউয়াস ওয়েতে যদি পরিবর্তন হয়, সেরকম যদি একটা ফ্যাক্টর থেকে যায়, তখন আমাকে তাৎক্ষণিক বল দেখতে হয় যে তাৎক্ষণিক তার মধ্যে কী এফেক্ট হয়। আর তাৎক্ষণিক ক্ষেত্রে যদি এফেক্টটা আমরা করতে চাই, তাহলে খুব ক্ষুদ্র সময়ের অবকাশে তাৎক্ষণিক বল যদি বের করতে হয়, খুব ক্ষুদ্র সময়ের অবকাশে সেটা করতে হয়। তখন সময়টা কত? ডেল্টা টি টেন্ডস টু 0, ডেল্টা পি ডেল্টা টি। ইন দ্যাট কেস এফ ইজ ইকুয়াল টু হবে ডিপি ডিটি, অর্থাৎ ভরবেগকে আমি সময়ের সাপেক্ষে অবকলন করে দিলাম। ইজ ইট ক্লিয়ার? আশা করি ক্লিয়ার, বুঝতে পারছি। বেশ, এবার এখান থেকে আমরা আর কি কি বের করতে পারি? যদি আমাদের সময় যেই যে বলটা আছে, যদি বল প্রযুক্ত না হয়, তবে কি হবে? যদি বল বাইরে থেকে, অর্থাৎ বাহ্যিক বল, একবারে বাহ্যিক বল লিখে দিই, যদি বাহ্যিক বল এফ সমান সমান 0 হয়, তাহলে আমরা কি লিখতে পারি? এভাবে লিখতে পারি, ডিপি ডিটি ইজ ইকুয়াল টু 0 লিখতে পারি, ডিপি ডিটি ইজ ইকুয়াল টু 0। তার মানে ভরবেগ কি থাকে? কনস্ট্যান্ট থাকে, পি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। বা এইভাবেও লিখতে পারি, এখান থেকেও লিখতে পারতাম। তখন কি হতো? ডেল্টা পি ইজ ইকুয়াল টু 0 হতো। এ ডেল্টা পি ইজ ইকুয়াল টু যদি 0 হয়, এটা ধরে নাও P1 ছিল পি, আর P2 মানে ছিল পি প্লাস ডেল্টা পি। তার মানে ডেল্টা পি 0 হলে P1 আর P2টা কি সেম, দিস P1 ইজ ইকুয়াল টু P2। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে ভরবেগ সবসময় ধ্রুবক থাকছে। এই যে গল্পটা, যদি বাহ্যিক বল 0 হয়, তাহলে কোনো বস্তু বা বস্তু সংস্থার মোট ভরবেগ সর্বদা ধ্রুবক থাকে। একে বলা হয় রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। তাহলে এখান থেকে কিন্তু আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটাও পেয়ে গেলাম। কি? একটা জিনিস মাথায় রাখতে হবে, যে যদি বাহ্যিক বল 0 হয়, এটাই হচ্ছে মেইন পয়েন্ট। বাহ্যিক বল 0 হলে কি দাঁড়াচ্ছে? ভরবেগ সবসময় ধ্রুবক থাকে। এই হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। তা তুমি সেটাকে অবকলন দিয়ে করলে তো জানি, কোনো কিছুর অবকলন যদি 0 হয়, তার মানে সেই রাশিটাই কী হবে? কনস্ট্যান্ট হবে সেই সময়ের সাপেক্ষে। আবার এদিক থেকে আমরা যদি অবকলন না করে এই পজিশনে যদি করি, তাহলেও কিন্তু আমরা এটা করতে পারি। এবার আমরা বাকিটা দেখি। এবার এই মানটাকে যদি এই মানটাকে যদি এখানে আমি বসিয়ে দিই, তাহলে এফ এর মানটা কী দাঁড়ায়? দেখো তো, এই মানটাকে আমি বসাচ্ছি, তাহলে এফ ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে ডেল্টা পি ডেল্টা টি। এখানে বসিয়ে দাও, এম ডেল্টা ভি বাই ডেল্টা টি প্লাস ভি ডেল্টা এম বাই ডেল্টা টি। ক্লিয়ার? এই হচ্ছে গিয়ে বলের রাশিমালা। এবার আমরা যেটা বইয়ে পাই, এফ ইজিক্যাল টু এম ইন্টু এ, ভর ইন্টু ত্বরণ, সেই গল্পটা তাহলে কোত্থেকে এলো সেটাও কিন্তু আমার জানার প্রয়োজন আছে। যাই হোক, এটাই যদি তাৎক্ষণিকভাবে হয়, তাৎক্ষণিক এফ যদি হয়, তখন কি হয়? এটা আগে লিখে নিই। তাৎক্ষণিক এফ তখন দাঁড়াবে এম লিমিট ডেল্টা টি টেন্স টু 0 ডেল ভি ডেল টি প্লাস ভি লিমিট ডেল্টা টি টেন্স টু 0 ডেল এম ডেল টি। এটা যারা এখনো পর্যন্ত অবকলন করনি, তারা এই পার্টটাকে আপাতত ছেড়ে দেবে, ধরবে না, ঠিক আছে? তখন একে লেখা যাচ্ছে কিভাবে? এফ ইজ ইকুয়াল টু এম ডিভি ডিটি প্লাস ভি ডিএম ডিটি। তাহলে এটাই কিন্তু অ্যাকচুয়ালি, আমরা যদি বলি, এটাই হলো অ্যাকচুয়ালি নিউটনের দ্বিতীয় গতিসূত্রে বলের রাশিমালা। এবার দুটো আলাদা আলাদা কেস নিয়ে আমরা আলোচনা করব। কেস 1, কেস 1-এ আমরা ভর ধ্রুবক ধরেছি, ভর ধ্রুবক। তো ভর যদি ধ্রুবক হয়, তাহলে তুমি এটা দিয়েই করো বা এটা দিয়েই করো, যেটা খুশি, কিছু যায় আসে না।
এই ভর ধ্রুবক হলে সময়ের সাপেক্ষে তার অবকলন শূন্য হবে, অর্থাৎ ভর ধ্রুবক হলে তখন এই পার্টটা শূন্য হচ্ছে, বা ভর ধ্রুবক হওয়া মানে ভরের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে এই পার্টটা শূন্য হচ্ছে। তাহলে ভর ধ্রুবক হলে রাশিটা কেমন দাঁড়াচ্ছে, F ইজ ইকুয়াল টু m ডেল্টা ভি ডেল্টা টি। ঠিক আছে, এই পার্টটা থাকছেই না। এবার বেগের পরিবর্তন বাই সময় মানে কি, ত্বরণ, তখন আমরা লিখতে পারি m ইন্টু এ, অথবা আমি যদি তাৎক্ষণিক f দিয়ে লিখি dm dt পার্টটা 0, তখন যাচ্ছে m dv dt, সেটা কথা হচ্ছে একই রকমভাবে m a। ঠিক আছে, এই হচ্ছে কেস 1। তার মানে আমরা যে লিখি বল সমান সমান ভর ইন্টু ত্বরণ, এই কথাটা কিন্তু পুরোপুরি নিউটনের দ্বিতীয় গতিসূত্রকে কিন্তু পুরোপুরি কথাটা মানছে না। মানছে যদি বস্তুর ভর ধ্রুবক থাকে, অর্থাৎ ভর কিছুতেই পরিবর্তন না হয়। সাধারণ ক্ষেত্রে আমরা যে ধরনের পদার্থবিদ্যা নিয়ে, যে সনাতন পদার্থবিদ্যা নিয়ে আমরা আলোচনা করছি, সেখানে কিন্তু তাই কিন্তু হচ্ছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি তাই হচ্ছে। তাই আমরা এখানে F ইজিক্যাল টু m a লিখি, সাধারণত আমরা যেটা বরাবর পেয়ে থাকি। ওকে, কেস 2 যদি আমরা আলোচনা করি, কেস 2 যখন বেগ ধ্রুবক, অর্থাৎ বস্তুর তখন বেগ ধ্রুবক। বেগ যদি ধ্রুবক হয় স্বাভাবিকভাবেই তখন F ইজিক্যাল টু কী হবে, এখানে ডেল্টা ভি পার্টটা 0 হবে, তখন F ইজিক্যাল টু ভি ডেল্টা এম ডেল্টা টি। আর তাৎক্ষণিক m কত হবে, সরি তাৎক্ষণিক F আসবে ভি ডিএম ডিটি। অর্থাৎ ওই সময় সেই ক্ষেত্রে বেগ ধ্রুবক থাকতে হলে তার কিন্তু ভরের কিন্তু পরিবর্তন হতে হবে। তাহলে যে কোনো একটা তো পরিবর্তন হবে, আইদার ভর না হয় বেগ, না হলে ভর বেগের পরিবর্তন কি করে হবে, বা দুটোও একসঙ্গে পরিবর্তন হতে পারে, তখন এই রিলেশনটা আমরা কাজে লাগাবো। আমরা সাধারণত ভর ইজিক্যাল বল ইজিক্যাল টু ভর ইন্টু ত্বরণ যে রাশিটা আমরা ব্যবহার করি, সেটা ভর ধ্রুবক ধরে ব্যবহার করি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ ব্যাপারটা। এবার আমাকে যদি এগুলোর ইসে দিতে বলে, যেটাকে বলেছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে যদি এগুলো দিতে হয়, তখন আমরা কি করব? দেখো, এফ ভেক্টরকে আমরা ভাগ করতে পারি এফ এক্স আই ক্যাপ, এফ ওয়াই জে ক্যাপ, এফ জেড কে ক্যাপ। আবার এদিকে এ ভেক্টরকে ভাগ করতে পারি আমরা কীভাবে, এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এ জেড কে ক্যাপ। তাহলে আমরা এই ত্বরণেরও এক্স ওয়াই জেডের কম্পোনেন্টে ভাগ করে নিতে পারি। তাহলে ইচ্ছা করলে আমরা যখন ভেক্টর হিসাবে লিখব, তখন কিন্তু আমরা এরকমভাবে প্রত্যেকটা ভাগ আলাদা আলাদা আসবে, যে এফ ইজ ইকুয়াল টু এফ এক্স আই ক্যাপ, এফ ওয়াই জে ক্যাপ, এফ জেড কে ক্যাপ। এখানে এফ এক্স মানে কত, এফ এক্স মানে কিন্তু এম ইন্টু এ এক্স, এটা মানেই আবার এম ইন্টু ডি ভি এক্স ডিটি, এক্স অক্ষ বরাবর গতিবেগের উপাংশ এবং তার অবকলন টি এর সাপেক্ষে। এটা মানে ভি এক্স মানে কি, এক্স অক্ষ বরাবর সরণের অবকলন, তার মানে ডি এক্স ডিটি, তার মানে একবারে দাঁড়ায় এম ইন্টু ডি টু এক্স ডিটি টু, অর্থাৎ এক্স অক্ষ বরাবর সরণের দুবার অবকলন। এফ ওয়াই এম এ ওয়াই মানে এম ডি ভি ওয়াই ডিটি, এম ডি টু ওয়াই ডিটি টু। যদি এফ জেডের কথা বলি, তাহলে আসবে এম ত্বরণের জেড উপাংশ, তার মানে এম ডি ভি জেড ডিটি, বেগের জেড উপাংশের সময়ের সাপেক্ষে অবকলন, অর্থাৎ এম ডি টু জেড ডিটি টু, তার মানে এম ইন্টু জেড উপাংশে সরণের ডাবল ডেরিভেটিভ বা দ্বিতীয় দুইবার অবকলন।
ক্লিয়ার? এইভাবে আমরা কিন্তু যদি ভেক্টর হিসাবে আসে তাহলে ভেক্টর হিসেবেও তারপরে মানগুলো জাস্ট বের করে এরকমভাবে বসিয়ে দিতে পারি, খুব একটা অসুবিধা হবে না। এরপরে যখন আমরা বিভিন্ন অঙ্ক দেখাবো তখন এই ব্যাপারগুলো আরও বেশি করে ক্লিয়ার হয়ে যাবে। এরপরে বলের একক, মাত্রা, এইসব জিনিস বলে আর শুধু সময় নষ্ট করব না। কি আছে বলের একক, এখান থেকে কি বের করব? ভরবেগের একক বাই সময়ের একক, তার মানে কি দাঁড়াচ্ছে? কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওদিকে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। সিজিএসে ওটাকে ডাইন বলে, ওটাকে নিউটন বলে, এগুলো তোমরা জানো। এছাড়া আর কি আছে? বলের পরম একক আছে, অভিকর্ষীয় একক আছে। তাই সেগুলো সরাসরি বই থেকে দেখে নাও, সেগুলো নিয়ে আমি আর শুধু সময় নষ্ট করব না, মানে হয় না সেগুলো নিয়ে সময় নষ্ট করার। এরপর এই যে মাত্র আমরা দুটো কেস বললাম না, এই দুটো কেস আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে খুব সহজে বুঝিয়ে দিই। এই দুটো কেস বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল নিয়েছি। এক্সাম্পলটা দেখো কি বলা আছে। বলা আছে 1000 কেজি একটা ট্রাক স্থির অবস্থা থেকে 6 মিনিটে 6 মিটার পার সেকেন্ড গতি লাভ করলো। ধরে নাও এটা একটা ট্রাক। এই ট্রাকটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো এবং এই 6 মিনিটে টি ইজ ইকাল টু 6 মিনিট মানে 600 সেকেন্ড, গতিবেগ ইউ ইজ ইকাল টু 0 হলো গতিবেগ কত? 6 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? তাহলে গাড়িটার উপর ইঞ্জিন দ্বারা প্রযুক্ত বল কত? এবার গাড়ির ওজন কত? গাড়ির ওজন দেওয়া আছে 1000 কেজি। তাহলে স্বাভাবিকভাবেই প্রযুক্ত বল এখানে কি হচ্ছে? এখানে তো ওর ভর তো, ট্রাকের ভর তো হুট করে পরিবর্তন হয়ে যাবে না। তাহলে ইন দ্যাট কেস এফ ইজ ইকাল টু কী হবে? এম ইন্টু এ, অর্থাৎ এফ ইজ ইকাল টু এম ইন্টু এ, বা এফ ইজ ইকাল টু এম ডেল্টা ভি ডেল্টা টি, যেভাবে খুশি বসাতে পারো। তাহলে আমি একদম সরাসরি যদি বসিয়ে দিই প্রযুক্ত বল এফ ইজ ইকাল টু এম ডেল্টা ভি ডেল্টা টি। আচ্ছা, ডেল্টা ভি মানে হচ্ছে গতিবেগের পরিবর্তন, সেটা কত হচ্ছে? 6। তাহলে এখানে 1000 ইন্টু 6 বাই 600 কেটে দাও, 2 শূন্য এখানে কেটে গেল, তার মানে 10 নিউটন। তাহলে ইঞ্জিন দ্বারা ট্রাকের ওপর 10 নিউটন বল প্রযুক্ত হচ্ছে। সেই 10 নিউটন বল প্রযুক্ত হওয়ার জন্যই কিন্তু এই গতিটা সে লাভ করলো। এবার একটু টুইস্ট বলেছে, ঠিক এই সময় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আগামী 6 মিনিটে ট্রাকে কত জল ভর্তি হলে ট্রাকটি সমবেগে চলবে? তাহলে দেখো, ট্রাকের ইঞ্জিন সেখানে 10 নিউটন বল প্রযুক্ত করছে। তা ট্রাক তো কিসে চলার কথা? ত্বরণ সহ চলার কথা, ওর মধ্যে ত্বরণ সৃষ্টি হওয়ার কথা। কিন্তু এখানে বলছে গল্পটা আলাদা। এখানে বলেছে আগামী 6 মিনিট ট্রাকটি সমবেগে চলবে, কিন্তু ট্রাকের মধ্যে ঠিক সেম পরিমাণ বল কাজ করবে। তাহলে কি হতে হবে? নিশ্চয়ই তার ভরের পরিবর্তন হতে হবে, নাহলে তো সেটা হবে না। এবার বলা আছে তার জন্য যে উপর থেকে বৃষ্টি হচ্ছে, তাই তো? মেঘ থেকে বৃষ্টি হচ্ছে। তাহলে মেঘ থেকে বৃষ্টি হলে কিছু পরিমাণ জল এখানে ঢুকবে, তার ফলে তার ভর কিছুটা বৃদ্ধি পাবে। ধরে নিলাম তার ভর বৃদ্ধি পেয়েছে ডেল্টা এম পরিমাণ। এই যে পার্টটুকু দেখো, যে পার্টটুকু আমরা একটু আগে কী ধরেছিলাম? ভরটা ধ্রুবক ধরেছিলাম। এবার যত যাবে তত ট্রাকের মধ্যে জল ভর্তি হতে থাকবে। ইন দ্যাট কেস আমরা বলবো এফ ইজ ইকাল টু ভি ইন্টু ডেল্টা এম ডেল্টা টি। ডেল্টা এমটা কি? যতখানি ভর পরিবর্তিত হয়েছে। এবার তার 1000 কেজি ট্রাক ছিল, তাহলে যতটা বাড়বে সেটা কত? ডেল্টা এম। আর বলটা তো আর পরিবর্তন হয়নি, 10 নিউটন। ভিটা কি? সমবেগে চলেছে, তাহলে 6 মিটার পার সেকেন্ডেই চলবে। 6 ইন্টু ডেল্টা এম বাই 6 মিনিট বলেছে। 6 মিনিট মানে হচ্ছে 600 সেকেন্ড। 6 মিনিট 600 সেকেন্ড হলে ডেল্টা এম ইজ ইকাল টু 10 ইন্টু 600 বাই 6, ঠিক? তার মানে হচ্ছে 60 কেজি। তার মানে এই সময়ের মধ্যে, এই 6 মিনিটের মধ্যে নিশ্চয়ই কি
ওর মধ্যে 60 কেজি জল ভর্তি হয়েছে এবং সেই জলের হার কত, ডেল্টা এম বাই ডেল্টা টি, দ্যাট ইজ 60 কিলো পার 6 মিনিট, দ্যাট ইজ 10 কিলো পার মিনিট। এখন যদি আমি সেকেন্ডের হিসাব করি তাহলে আরও হিসাব করে ভাগ করে নিতে পারবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এইভাবে আমরা এই দুটোর পার্থক্য, দুটোর ক্ষেত্রেই বল, কিন্তু দুটোর আলাদা আলাদা ডিফারেন্সটা কিন্তু আমরা বুঝতে পেরেছি, যেখানে এখানে ভর ঠিক থাকলো, এখানে ভর পরিবর্তিত হলো। আশা করি এটাতে আর কোনো সমস্যা নেই। এবার যে পার্ট নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বলের ঘাত আর হচ্ছে ঘাত বল। সবার প্রথম ঘাত বলের গল্প বলে দিই। ঘাত বল মানে কি? ঘাত বল মানে হচ্ছে খুব বৃহৎ মানের বল খুব অল্প সময় ধরে কোনো বস্তুর উপর যদি ক্রিয়া করে তবেই তাকে বলা হয় ঘাত বল, ঠিক আছে। যেমন ধরো একটা পেরেক আছে, পেরেকের মধ্যে হাতুড়ি দিয়ে বাড়ি দিলাম, তাহলে সেই সংস্পর্শকাল খুব ক্ষুদ্র, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে এই যে ওর মধ্যে ইম্প্যাক্টটা হচ্ছে, এটাই হচ্ছে ঘাত বল, ঠিক আছে। এই ক্ষেত্রে এর স্মরণ, ঠিক আছে, যাকে দিয়ে প্রযুক্ত বল করা হচ্ছে তার স্মরণ প্রায় নেগলিজিবল, স্মরণ প্রায় শূন্য ধরা চলে। ইন দ্যাট কেস মানে লিমিট টেন্স টু জিরো, ঠিক আছে, এই স্মরণ টেন্স টু জিরো, সেই পজিশনেই কিন্তু সাধারণ বলকে বলা হয় ঘাত বল। ক্লিয়ার? তার ফলে স্বাভাবিকভাবে ঘাত বলের একক মাত্রা সবই কি বলের একক মাত্রার মতোই হবে। দ্বিতীয় আর একটা গল্প আছে, সেটা হচ্ছে বলের ঘাত। বড় মানের বল হতে পারে, ছোট মানের বল হতে পারে, যদি কিছু সময় ধরে কোনো একটা বস্তুর উপর ক্রিয়া করে, তবে বল ও ক্রিয়াকালের গুণফলকে, ক্রিয়াকাল মানে হচ্ছে যত সময় ধরে বলটা প্রয়োগ হচ্ছে, সেটাকে বলা হচ্ছে বলের ঘাত। তাহলে বল মানে কি? আমরা এর আগে পড়েছি, বল মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন বাই সময়। তাহলে বল ইন্টু সময় মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন। তাহলে বলের ঘাতকে আমরা আরেকভাবে লিখতে পারি কি, ভরবেগের পরিবর্তন। তাহলে ভরবেগের পরিবর্তন যদি আমরা মাপি তাহলে আমরা বলের ঘাত মাপতে পারবো, ঠিক আছে। ওকে, বা বল দেওয়া থাকে, ক্রিয়াকাল যদি দেওয়া থাকে তখনও আমরা এর মান বের করতে পারবো। তাহলে তার একক কী হবে, নিউটন সেকেন্ড বা ডাইন সেকেন্ড, যা খুশি বলো, বা ভরবেগের একক হিসাবে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড বা গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, তাই সেরকমভাবে আমরা করে নেব। সেগুলো নিয়ে এখানে আলোচনা করার কোনো মানে হয় না। কিন্তু এই বলের ঘাত বের করার সময় আমাকে দুটো জিনিস খেয়াল রাখতে হবে। যে বলটার কথা বলা হয়েছে, যে কোনো একটা বস্তুর উপর ক্রিয়া করছে, সেই বলটা কি পরিবর্তনশীল বল নাকি ধ্রুবক বল, ঠিক আছে, সময়ের সাথে সাথে কি পরিবর্তিত হয়। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমরা দুটো পার্ট করে নেব বলের ঘাতের ক্ষেত্রে। এক নম্বর পার্ট আমরা করব, যদি অপরিবর্তিত বল থাকে, তাহলে অপরিবর্তিত বল মানে কি দাঁড়াচ্ছে, জাস্ট বলের মান ইনটু ক্রিয়াকাল। তাহলে সেই ক্ষেত্রে বলের ঘাত এফ ইন্টু জাস্ট টি, কারণ এই বলটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রে এটা যদি আমি একটা গ্রাফ আঁকি, লেখচিত্রতে কীভাবে প্রকাশ হবে, এটা যদি সময় হয়, যদি বল সময় একক লেখচিত্র, তাহলে সময়ের সাথে কি হবে, লেখচিত্রটা স্ট্রেট লাইন হবে, সমান্তরাল হবে। তাহলে এই যে অংশটুকু আছে, এই যে আয়তক্ষেত্র, এটাই হবে তার বলের ঘাতের পরিমাণ। লেখচিত্র থেকে মান বের করে গেল। যদি পরিবর্তনশীল বল হয়, পরিবর্তনশীল বল, পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কি হবে, ধরে নাও আমরা দুটো পার্টে করতে পারি। একটা যারা আমরা অলরেডি এখনও শিখিনি, অবকলন শিখিনি, তাদের ক্ষেত্রে ধরে নাও F1 বল ডেল্টা T1 সময় ধরে হচ্ছে, আবার F2 বল ডেল্টা T2 সময় ধরে হচ্ছে। এরকমভাবে খুব ক্ষুদ্র ক্ষুদ্র সময় অবকাশে আমরা বিভিন্ন পরিমাণ বল যুক্ত হচ্ছে। তাহলে তাদের বলের ঘাত হবে এই সবগুলোর ক্ষেত্রে বল এবং সেই সময়ের গুণফলের যোগফলের সমান, দ্যাট ইজ সামেশন এফ আই ডেল্টা টি আই
I is equal to 1 to n। যদি খুব ক্ষুদ্র ক্ষেত্রে হয়, ঠিক আছে, তাহলে মানে যদি এটা কন্টিনিউয়াস ওয়েতে হয় তখন ইন্টিগ্রেশন চলে আসবে, তখন তার ভ্যালু দাঁড়াবে, আর এর ভ্যালু দাঁড়াবে ইন্টিগ্রেশন এফ ডিটি 0 টু টি, 0 থেকে টি সময়ের মধ্যে এফের এবং এফকে টি এর সাপেক্ষে সমাকলন করলে এই বলের ঘাতের মান পাওয়া যায়। এটাই যদি, তাহলে এটা তো সমাকলন সবাই পারবো না, তাই এতটুকু পড়বো আমরা। লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করি, তাহলে আমাকে আগে দেখতে হবে লেখচিত্রের মধ্যে যে সময়ের সাথে এই বলটা কিভাবে পরিবর্তিত হয়। ধরে নাও এই হচ্ছে বল পরিবর্তনের পার্ট, ঠিক আছে, এইভাবে বলটা পরিবর্তিত হচ্ছে। তাহলে স্বাভাবিকভাবেই এই যে অংশটুকু আছে, এই যে অংশটুকু আছে যেটা এক্স অক্ষ দ্বারা কি বলবো, এক্স অক্ষ দ্বারা পরিপূর্ণ এই যে অংশটুকু আছে আবদ্ধ ক্ষেত্র যেটা, এটাই হচ্ছে তার কি বলের ঘাত। তাহলে লেখচিত্র থেকে কিন্তু বলের ঘাত বের করা খুব সহজ হয় যদি সেটা পরিবর্তনশীল বল হয় তবে, ঠিক আছে। এই হলো বলের ঘাত। তাহলে বলের ঘাত বের করতে গেলে আমাকে শুধুমাত্র ভর বেগের পরিবর্তন বের করো কত, সেটাও বলের ঘাত হতে পারে। আর যদি বল আর সময় দেওয়া থাকে তাহলে এর ক্ষেত্রে গুণ করো, আর এর ক্ষেত্রে লেখচিত্র দ্বারা করো অথবা ইন্টিগ্রেশন দ্বারা করো, বা ছোটো ছোটো মানে যদি দেওয়া থাকে তাহলে সেগুলো গুণ করে যোগ করে নাও। এইভাবে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র পার্টটা করতে পারি। এরপর আমরা তারপর দিন আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত চলো, গুড বাই।